যে সময়তে এই হেডলাইন গুলো তৈরি হয়েছে যে কোনো সম্পর্ক ভাঙার জন্য তুমি দায়ী বা এটসেট্রা এটসেট্রা, সেই সময়তেও তুমি সম্পূর্ণভাবে নিশ্চিত মানে চুপ ছিলে। ক্ষতিটা কার হবে? যারা নিউজটা বানাচ্ছে তাদের, না আমার? এই যে নোংরামোটা হবে, আমার জীবনটা নিয়ে নোংরামো করার অধিকারটা আমি নিজের হাতে তুলে দেবো, কেন দেবো? আদালতও যখন কথা শোনে তখন দুদিকের কথা শুনে ডিসাইড করে, আর এখানে সেটা হয় না। তুমি কালকে মার্ডার করে চলে এসে তুমি বলো ক্যামেরার সামনে আমি তো করিনি, মেনে নেওয়া হবে তুমি করনি। তাও ভালো, পুজোর অ্যাটলিস্ট কিছুদিন এই আগে থাকতে আমি একটু কাজ করতে পারছি। কিন্তু এই ফ্যাশনে থাকার ব্যাপারটা কি খুব চাপের? মানে পুজোর সময় ফ্যাশনটা মেনটেন করা? নট রিয়েলি, আমি তো এমনিও কোনোদিন ফ্যাশনের আর কি তো আক্কা করিনি, আমি যখন যা ইচ্ছে করেছি। আর আমি তো খুব বেশি ফ্যাশন খাই, ফ্যাশন ঘুমাই সেরকম না। বাই দ্য ওয়ে আমরা রোলে আছি। আমরা রোলে আছি, ওর জন্যই আমি প্রশ্নটা এত পরিশীলিত ভাবে করলাম। তো ওয়েলকাম ইন্দু 3 এর জন্য আজকে আমরা কথা বলতে চলেছি। ইন্দু 1 2 অলরেডি পপুলার, সেই চরিত্রটাও তোমার কাছে জানা, নতুন চরিত্র আবার নতুন করে রিভাইভ করা আদৌ কি চ্যালেঞ্জ নাকি? ভীষণ চ্যালেঞ্জিং। বলো কেন কেন প্রশ্ন করেছে। 2021-এর প্রথম সিজন আসে। 2000 তখন অবভিয়াসলি আমাদের মাথায় এত ভাবিনি, স্ক্রিপ্ট পেয়েছি, এরকম ভাবে প্লে করেছি, সেটা হঠাৎ করে এত জনপ্রিয় হয়ে গেল। এবং তারপরে চাপটা হচ্ছে সেম জিনিসটাকে মেনটেন করা। সিজন 3-তে যে চাপটা হয়েছে সেটা হচ্ছে মনে করে করে চরিত্রটাকে আনা। মানে এতদিন আগে আমরা শুট করেছি, আমরা মানুষ হিসেবে গ্রো করেছি, সময় পাল্টেছে, আমাদের স্টেট অফ মাইন্ড চেঞ্জ হয়েছে, এখন আমরা অল্পতেই রিয়্যাক্ট করি, যেটা 2021-এ হয়তো করতাম না। আমার মনে আছে চ্যালেঞ্জিং এই কারণে ছিল যে আমি যখন শুটে যাব তার দুদিন আগে আমি সিজন 1 খুলে দেখতে হয়েছে আমাকে যে ইন্দু এক্স্যাক্টলি কেমন ছিল। আমি ওটা দেখতে বসে আমি ভেবেছি এই মেয়েটা এত শান্ত হয়ে কিভাবে কথা বলছে। কিন্তু ইন্দু 1 থেকে ইন্দু 2-তে ইন্দু আরো অনেকটা বেশি সাহসী। সে তো সাহসী হয়েছে, কিন্তু আলটিমেটলি নেচারটা তো ওরকম। ও খুব কুল ভাবে কিছু জিনিস, এমন কিছু সময় কিছু সিচুয়েশন এরকম ভাবে হ্যান্ডেল করে যেখানে আমি পার্সোনালি ঈশা হলে প্রচন্ড রেগে যেতাম হয়তো। ইন্দু ভীষণ আর কি হেসে হেসে এমন একটা উত্তর দিল, সেই আমি ভেবেছি যে আমি প্রত্যেকটা সিনে এত ঠান্ডা কিভাবে। টিমিড মানে এটা নয় যে আমার কিছুই হয় না ভেতরে, হতেই পারে, ভেতরে হচ্ছে, কিন্তু ইন্দু ক্যারেক্টারটা তো ওরকমই ছিল। সেই জন্যই ওর বোন যখন ওর যার সঙ্গে বিয়ে হওয়ার কথা তার সঙ্গেও পালিয়ে গেল, ও কিন্তু বাড়িতে বসে কাঁদছে, বাড়ির লোকজন বলছে বিয়ে করতেই হবে, ও বলছে বিয়ে আবার করতে হবে। ও তো মানে কিছু তো বলতে পারে না বলেই, দুটো নেচার আলাদা দুটো বোনের। এই মেয়েটার নেচার এরকম, অন্তত সেই সময় এস্টাবলিশড। এখন দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রথমত ভুলে গেছি আমাদের ক্যারেক্টার কি ছিল, বিকজ এতদিনের একটা গ্যাপ আমাদের নতুন করে দেখতে হয়েছে। সেকেন্ডলি আমি অয়নদাকে এসে বলেছি, অয়নদা মেয়েটা প্রচন্ড শান্ত, আমি সিজন 1 দেখে বুঝেছি, মানে আমিই করেছি, কিন্তু তখন আমি কিভাবে করেছি আমি জানি না। এখন যদি কোনোভাবে তোমার মনে হয় যে আমি একটু ইন্দু থেকে বেরিয়ে ঈশা হয়ে যাচ্ছি, কারণ একটা তো শয্যাশী মা আছে, আমায় কিন্তু বলে দিও। মানে এরকম ভাবে বলেছি, যদিও সেটা খুব একটা বেশি করতে হয়নি। তো চ্যালেঞ্জিং ওটা ছিল যে ওই সেম জিনিসটাকে, চরিত্রটা তো পাল্টায় না। দেখো আমাদের গল্পটা কদিনের, বিয়ে হয়েছে, বিয়ে 2 দিনের মাথায় হাজবেন্ড মারা গেছে, তো ওই 2-3 দিনের গল্প না, চরিত্র তো ভীষণ ড্রাস্টিক ভাবে চেঞ্জ হয়ে যাবে না, চরিত্রটাকে তো সেম রাখতে হবে। তো কাছাকাছি রাখতে গেলে ওটা মেনটেন করতে হবে, সেটা করতে একটু তো চাপ রয়েছে। এবার আমি যেটা জিজ্ঞেস করবো সেটা হয়তো ওই যে রান্না করছে তার থেকে রান্নার রেসিপিটা জেনে নেওয়ার মতন। সেটা হলো এই যে একটা চরিত্র তুমি ছিলে, তারপরে তো ঘটনাগুলো তো তোমাকে কিছুটা চেঞ্জ করছে, ইমোশনস গুলো তো চেঞ্জ হচ্ছে। এই যে রান্নাটা নিজের ভেতরে করা, যে এই চরিত্রটা কিন্তু এইভাবে ডেভেলপ করছে, এই সিজনে এই চরিত্রটাকে মানুষ এইভাবে দেখবে, এই রান্নাটা করার জন্য তোমাকে কি কি গ্রামার তৈরি করতে হয়েছে? না অনেস্টলি যখন একটা চরিত্র তৈরি হয়ে যায়, আমার মনে হয় না চরিত্র চেঞ্জ হয় বলে, চরিত্র অ্যাকচুয়ালি একই থাকে, তোমার চরিত্র সেমই থাকে, তোমার বিভিন্ন রকম ইমোশনস গুলোর এক্সপ্রেশনস আলাদা হয়। এবার আমার মনে হয় লাস্ট ইন্দুর সিজন গুলোতে এমন কিছু মানে আমরা বাদ রেখেছি যেখানে ইন্দুর কোনো ইমোশন দেখা যায়নি। আমার মনে হয় না এইবারে ভীষণ ডিফারেন্ট কিছু দেখোনি আগের সিজনে, সেটা হবে না। চরিত্রটা সেম, ইমোশনস
কত ইমোশনস আলাদা হবে, সিচুয়েশন গুলো ভীষণ ডিফারেন্ট তো না। কারণ আমার মনে হয় সিজন 2 যারা দেখেছে বা যাদের মনে আছে তারা জানে ওর ইমোশনাল লেভেলটা বা ইমোশনাল চাপটা সেই সিজনের হাইয়েস্ট ছিল। হাজবেন্ড মারা যায়, বাড়িতে অনেক কিছু ঘটে। এই সিজনে সেটা কন্টিনিউয়েশনটা হয়েছে সেটার, আর রহস্যগুলো সলভ হয়েছে। এছাড়া আমার মনে হয় এই সিজনে ইন্দু অনেক বেশি স্ট্রং বাকি সিজনগুলো থেকে। আপনি আমার সন্দেহের তালিকায় ঢুকে গেছেন। মুখ খুলবি না কিন্তু, লাবুকে নিয়ে না, আমাদের কাউকে নিয়ে না। এই গল্পে যেমন তুমি প্রধান, আবার ধরো অয়নদারি কাল রাত্রিতে সৌমিত্রিষা প্রধান, এরকম অনেকগুলো গল্প তৈরি হয়েছে যেগুলো মহিলা কেন্দ্রিক চরিত্রের উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে। সেই জায়গা থেকে যেখানে প্রত্যেকটাই জনপ্রিয় হচ্ছে, কিছুটা কম বেশি হচ্ছে, এই কম্পিটিশনটা কি আদৌ ঈশ্বরের মধ্যে আছে যে এটা তো অনেকটা বেশি জায়গা পেয়েছে? মানে অনেক সময় হয় না, আমরা অনেক দেখো, আমি যেহেতু আমরা এখন ইন্দু নিয়ে কথা বলছি এবং সেই সূত্রে তুমি এই প্রশ্নটা করছো, যখন ইন্দু 2021 এসেছিল ইন্দুর কোনো কম্পিটিশন ছিল না। রাইট রাইট। সো আমি ভাবতেই পারি না এটা নিয়ে কম্পিটিশন হবে। প্রত্যেকটা তুমি যেটার কথা বললে, যেই শোটার কথা, সেই শোটা এবং এরকম আরো অনেক শো এসছে, আমার মনে হয় সবকটা শো এর ইউএসপি আলাদা আলাদা, গল্প আলাদা। হ্যাঁ, হতে পারে তুমি বলতে পারো যে প্রিমাইসটা হয়তো একরকম, বাট আমার মনে হয় সবকটা আলাদা, সবকটা আলাদা আর্টিস্ট, তাদের এক্সপ্রেশনস আলাদা, তাদের গল্প আলাদা, সবকিছু আলাদা। তো আমি কখনোই মেলাই না। তো সেরকম তো এরকম বলতে গেলে অনেক গল্প আছে মেলে, তো এটার তো কোনো শেষ নেই। আমি ওসবের মধ্যে যাই না। আমি জানি আমি যখন এসেছিলাম, ইন্দু যখন এসেছিল, তখন সেই জায়গায় কোনো কম্পিটিশন ছিল না। আমার মনে হয় ইন্দুর সঙ্গেও কারো কম্পিটিশন নেই, কালরাত্রির সঙ্গেও কারো কম্পিটিশন নেই। যে যার জায়গায় একটা আলাদা, কি বলবো, লয়াল ফ্যান্স বা অডিয়েন্স তৈরি করেছে। দ্যাটস ইট। যাদের ভালো লাগবে দেখবে, যাদের ভালো লাগবে না দেখবে না। আমার ওই এর কম্পিটিশন, আমি ওর মানে এগুলো করে তো কিছু হয় না। আলটিমেটলি আমাদেরই ইন্ডাস্ট্রি, ছোট ইন্ডাস্ট্রি, সবাই সবকিছু দেখুক, আমরা এটাই চাইবো। অনেক সময় হয় না যে আমরা ধরো খুব প্রতিষ্ঠিত একটা জায়গায় নিজেদেরকে প্রথমেই দেখতে পাচ্ছি। যদি আমি বলিউডের কথা বলি, ধরো করণ জোহরের একটা মুভিতে আমি কাস্ট হলাম, সেক্ষেত্রে দাঁড়িয়ে বলা হয়, মানে সে অনেকেই ভেবে নিতে পারে এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এমনি আমার জন্য সমস্ত কিছু আসবে খুব ইজিলি। আমি এটা থেকে শুরু করি, নইলে আমি একটু ভুলে ফেলবো। প্রথমত হচ্ছে, আমি জানি না এটা কার সঙ্গে হয়, অনেকের সঙ্গেই আই এম শিওর হয়। সমস্যাটা এটা নয় যে তুমি কোথায় চান্স পেয়েছো, এমনি সবকিছু হয়ে যায় কিনা। আমার মনে হয় না এমনি এমনি কিছু হয় বলে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, প্রথমেই তো সবাই নেপোকিডস বলি, ওরা কিন্তু অনেক বড় জায়গায় চান্স পায় শুরুতেই। তারা কি সবাই টিকে আছে ভেবে দেখো? অনেকেই নেই, ওরা কিন্তু রেস থেকে চলে গেছে। তো সুতরাং সেটা কিন্তু টিকে থাকার লড়াইটা আলাদা, লঞ্চ হওয়ার লড়াইটা আলাদা। আমি একটা প্রথমেই বড় প্ল্যাটফর্ম পেলাম, ফেয়ার এনাফ, অনেকেই পায়, অনেকে পায়ও না, অনেক কষ্ট করে অনেকদিন পর পেতে হয়। কিন্তু যারা ধরো শুরুতেই পাচ্ছে, তুমি যেটা বললে, তাদেরও কিন্তু লড়াইটা করতে হয়। এই যে তুমি সেকেন্ড যে প্রশ্নটা করলে, স্ট্রাগলটা কিন্তু টিকে থাকার জন্য স্ট্রাগল আছে, এটা সবাই করছে, সব বয়সের সবাই। আমি করছি এখন, আমার সিনিয়ররাও করছে, তারাও টিকে থাকার চেষ্টা করছে। আমাদের ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াইটা প্রত্যেকটা মুহূর্তে সবাইকে করতে হয়। কেউ ভালো করছে, কেউ আরো ভালো করার চেষ্টা করছে, কেউ একটু ডিফারেন্ট করার চেষ্টা করছে। টিকে থাকতে হলে সবকিছুই ট্রাই করতে হবে। তো সবাই করছে, সবার চেষ্টাটা সবার মধ্যে আছে। সুতরাং আমি আর কি একটা পেয়ে গেলাম, এরপরে আমার অটোমেটিক্যালি সব আসবে, ওরকম হয় না। তাহলে অনেকেই থাকতো। বলিউড আমাদের বড় এক্সাম্পল, তুমি বলিউড নিয়ে বলছো, এরকম অনেক ছবিতে হয়েছে। করণ জোহরের ছবিতে চান্স পেয়েও প্রথমে, তারপর এখন কিন্তু তারা টিকে নেই। তো ওইটা ছাড়ো, সেকেন্ড প্রশ্নটা ছিল আরেকখানা জায়গা হয় যে বড় একখানা জায়গায় যখন আমি প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্মটা আমি পেয়েছি, সেটাকে আমাকে ধরে রাখতে হবে এতটা শক্তপোক্ত ভাবে, যেন এই যা আমি দায়িত্ব পেয়েছি, এটার যা সম্মান আছে, সেটা যেন আমি প্রপারলি ক্যারি ফরওয়ার্ড করতে পারি। এইটা তো যেটা অ্যাকচুয়ালি দুটো ইন্টারলিঙ্কড। মানে আমি যখনই একটা দায়িত্ব নিয়ে একটা কাজ করব, তখন আমার মনে হয় না আলাদা করে আমাকে ভাবতে হবে, আমাকে টিকে থাকতে হবে, আমাকে ধরে রাখতে হবে। এইটা কাজটা ভালো করে করি, আমাদের হাতে আলটিমেটলি কি আছে, আমার কাজটা ভালো করে আছে, এর থেকে তো আর কিছু আমরা করতে পারি না। কাজটা করি, অডিয়েন্সের ভালো লাগলে টিকে থাকবো। এবার যেহেতু অডিয়েন্সের যেটা আর কি দেখার, মানে দেখবে কি না, সেটা তো আমাদের হাতে নেই। আমাদের যেটা হাতে আছে, দ্যাট ইজ আমি আমার 100%টা দিই, আমরা সেটা চেষ্টা করছি, অন্তত আমি সেটা করছি। ঈশা, যদি এই টিকে থাকার জায়গা থেকে যেটা জিজ্ঞেস করবো, এখন বারবার কথা প্রসঙ্গে বিভিন্ন জায়গায় বলে সোশ্যাল মিডিয়ায় রেলেভেন্ট থাকাটা খুব দরকার। তোমাকে যদি মানুষ জুম করে, এতদিন মানুষ দেখছিল, হঠাৎ করে পুরোটা যদি তুমি গ্যাপে চলে যাও, সেটা একটু নাকি প্রবলেমেটিক হয়, টু গেট অ্যানাদার ক্যারেক্টার অর সামথিং, আমি বলতে পারবো না।
মানে বলা হয় সোশ্যাল মিডিয়া রেলিভেন্ট থাকাটা দরকার। খুবই স্যাড যদি সেটা সত্যি সত্যি হয়। মানে আমার প্রথমে মনে হতো যে এরকম হয় না, যেরকম বলা হতো যে পিআর করাটা মাস্ট, আমার মনে হয় মাস্ট নয়। এটা মনে হয়েছিল একটা সময়, আমার একটা সময় এটাও মনে হয়েছে সোশ্যাল মিডিয়ায় টিকে থাকাটা মাস্ট নয়। তবে এখন যখন দিন যাচ্ছে অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি যে আজকাল নাকি ফলোয়ার্স বাদ দিয়ে কাস্টিং হয় না। আমার ক্ষেত্রে হয়নি, কারণ আমার ফলোয়ার্স কম, সেই হিসেব মতো তাহলে আমি কিছুই পেতাম না। কিন্তু ইভেন ন্যাশনাল জায়গা থেকেও যখন আসছে, ইভেন আমি শুনেছি হলিউডেও যখন কাস্টিং হয় তখন নাকি মানে ফলোয়ার্সটা দেখা হচ্ছে আজকাল। তো ভেরি স্যাড, কারণ ক্রিয়েটিভ জায়গা থেকে ফলোয়ার্স দেখে এরকম অনেকেই আছে। আমাদের এখানেই বড় বড় এক্সাম্পল আছে, দারুণ আর্টিস্ট, দারুণ আর্টিস্ট, তার ফলোয়ার্স কম, কারণ তারা ভীষণ হ্যাপনিং নয় হয়তো, বা আমি চাই না আমার লাইফটা কন্ট্রোভার্সিয়াল হোক, সেই জন্য আমি যতখানি পারি আমার সোশ্যাল মিডিয়া থেকে আমার পার্সোনাল লাইফ থেকে দূরে রাখি। হয়তো সেটা না করলে হয়তো আরো বেশি ফলোয়ার্স হতো। তুমি জানো এখন আমরা যত কন্ট্রোভার্সি ক্রিয়েট করব তত বেশি ভাইরাল হব, ইউজুয়ালি তাই হচ্ছে, দেখতে পাচ্ছি। মানে আমরা যতই বলি না সেরকম নয়, কিন্তু হচ্ছে তো, জিনিসটা চোখের সামনে দেখতে পাচ্ছি। তো জানি না, মানে এই জায়গাটা মানে আমার দেখে শুনে খারাপই লাগছে যে এটা হতে চলেছে, বা ইন ফিউচার হয়তো এটা হবে। একটা জিনিস মনে হয় এখনো সবকিছুর একটা শেষ আছে, স্যাচুরেশন পয়েন্ট আছে, যেখানে গিয়ে আজকে এটা হচ্ছে কালকে এই ট্রেন্ডটা নাও থাকতে পারে। যে কোনো ট্রেন্ডিং জিনিস স্যাচুরেশন পয়েন্টে পৌঁছায়, চেঞ্জ হতে থাকে, হবে চেঞ্জ। ততদিন নিজের মতন করে কাজ করে যেতে হবে, দেখা যাবে। I will come back to the controversial topic পরে, কিন্তু তার আগে যে জিনিসটা বললে, তুমি নিজে মুখেই একটা জিনিস বললে আমার ফলোয়ার্স কম, সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে হয় না যে না মানে কম, মানে আমি বলছি না আমার ফলোয়ার্স একেবারেই কম, কিন্তু আজকাল সবার 1-2 মিলিয়ন কিছু ব্যাপারই না, তো আমার সেরকম নেই। সবার আজকাল দেখছি, মানে সবার মিন্স আমি অ্যাক্টরদের কথা বলছি না, যারা অ্যাক্টর নয় তাদেরও প্রচুর, ইনফ্লুয়েন্সার্স যাদের প্রচুর ফলোয়ার্স। তোমার কোনো আরেকখানা জিনিস দেখে অবাক লাগে যে অনেক সময় খুললে তুমি কারোর পেজটা, যে কি পেজ কেন, বা এই মানুষটার এটা অ্যাড ফ্রেন্ড এসেছে, খুলে দেখলে ডিজিটাল ক্রিয়েটর, মানে সেটা তোমাকে প্রশ্ন জাগে যে কি ডিজিটালি ক্রিয়েট। বাট ডিজিটাল এরাতে আছি আমরা, তো এই শব্দগুলো আসবে খুব স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আমার অবাক লাগে, ক্যান এভরিবডি বি ক্রিয়েটর? দ্যাটস হোয়াট মাই কোয়েশ্চেন ইজ। না, কন্টেন্টটা সবার, দেখো ক্রিয়েটর তো সবাই হতে পারে, কি ক্রিয়েট করছে সেটা ম্যাটার করে। তোমার এক ধরনের কন্টেন্ট ভাল লাগছে, আমার এক ধরনের কন্টেন্ট ভাল লাগছে, তোমার যাকে ভাল লাগছে তাকে তুমি ক্রিয়েটর মানছো, আমার যাকে ভাল লাগছে আমি তাকে বলছি কন্টেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল ক্রিয়েটর। কি ক্রিয়েট করছে সেটা ইম্পর্টেন্ট। এবার এমন কিছু ক্রিয়েট করছে যেটা আমার ভাল লাগছে না, আমি তো মানবো না যে সেই ডিজিটাল ক্রিয়েটর। কিছু না কিছু এরা ক্রিয়েট করেছে, হ্যাঁ মানে সেটা কতটা ওয়াচেবল, মানে তাদের ক্রিয়েশনটা, সেটা কোয়েশ্চেন মার্ক আছে আর কি। কিন্তু ঠিক আছে, সবাই ইটস ওকে। না, এই যে ফলোয়ার তুমি বলছো যে 1-2 মিলিয়ন হয়ে যায়, কিন্তু তুমি তো এই সোশ্যাল মিডিয়া রেলেভেন্ট থাকার দৌড়টাই নেই, সে জায়গা থেকে দাঁড়িয়ে এই দৌড়ে আমি পারবো না, আমি এটুকু বুঝে গেছি, তো আমি একটুখানি। হ্যাঁ ঠিক আছে, এবার ঘটনাটা হলো ধরো এরপরে দাঁড়িয়েও এই যে এই কম্পিটিশনটা, এই র্যাট রেসটায় যেহেতু তুমি নেই, সেই জন্য থেকে দাঁড়িয়ে পিছিয়ে পড়বো কিনা জিজ্ঞেস করছো? হ্যাঁ 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 একদম। যদি ওইখানে দৌড়তে যাই, আমার মনে হয় অন্ধের মতন দৌড়তে হবে নিজেকে। জানি না, হয়তো আমি নিজেকে খুঁজেই পাবো না, আমি পারবো না ওটা। সবার উদ্দেশ্য, সবার এম বা অ্যাম্বিশন এক নয়, সেম নয়। আমি মানুষটা ওই জায়গাটায় নিজেকে নিয়ে যেতে পারবো না যেখানে আমাকে দৌড়তে হচ্ছে, এ এগিয়ে যাচ্ছে, ও এগিয়ে যাচ্ছে। আমি কোনোদিনই পারিনি, মানে সেটা শুধু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে নয়, আমি নিজেরটা দেখেছি সবসময়, নিজেকেই পারি কন্ট্রোল করতে। এর দৌড়ানো ওর দৌড়ানোটা আমি কন্ট্রোল করতে পারবো না, আমার কন্ট্রোলের বাইরে। সুতরাং আমি নিজেকে কন্ট্রোল করি, আমি ভালো আছি, আমি এই রেসটায় থাকতে চাই না। তো সেই জন্য আমার মনে হয় যে ঠিক আছে, কি আছে, রেসে নেই, যদি পিছিয়ে পড়লাম তো পড়লাম, মানে আর আমি কি করব। ডেসপারেশনটা আমার মধ্যে কোনোদিন ছিল না, কোনো বিষয় ছিল না। ট্রু, কিন্তু সো ধরো তুমি এই জায়গাটায় বলে তোমার মধ্যে কোনো ডেসপারেশন নেই, কিন্তু যখন তোমাকে নিয়ে তোমাকে ভিকটিম করে অনেকগুলো নিউজ তৈরি হয়েছে যে কারো কোনো একটা সমস্যা, আমি নিজেকে ভিকটিম মানি না। প্রথম কথা হচ্ছে এই ভিকটিম কার্ড না, মানে বেশি ইরিটেট করে কি জানো, যখন কেউ ভিকটিম কার্ড খেলে। প্রথমত আমরা ইকুয়ালিটি নিয়ে কথা বলি, মেয়েরা তো আমরা ইকুয়ালিটি চাই, সত্যিই চাই, ইকুয়ালিটি দরকার, কিন্তু আমরা যখন ভিকটিম হয়ে যাই না, আমি নিজেকে ভিকটিম ভাবি না। ভিকটিম ভাবলেই তো উইক হয়ে যাব, ভিকটিম কেন ভাববো?
গসিপ হয়েছে, ঠিক আছে, করছে, তাদের মনে হয়েছে করছে, আমি তো জানি সত্যিটা কি। সুতরাং ঠিক আছে, অলরাইট, আমি ভিকটিম নয়, এটা বলো না, আমার খারাপ লাগবে শুনতে। হ্যাঁ, ট্রু, সবটা মানছি, আবার হয়তো একই জায়গায় বলবো, কিন্তু যখন তোমাকে দোষীও তো করা হয়েছে অনেক জায়গায়। দোষী? আদালত নাকি? কে কে দোষী করেছে? কারা? হেডলাইন, হেডলাইন, মিডিয়া। ও ঠিক আছে, দেখো আলটিমেটলি কিছু তো বিক্রি করে খেতে হবে, ঠিক আছে, ওদের যদি মনে হয় যে এসব করে খুব ভালো হচ্ছে, করছে, ঠিক আছে, কি আর করা যাবে। ইফ আই রিমেম্বার ইট ওয়েল, যে সময়তে এই হেডলাইন গুলো তৈরি হয়েছে যে কোনো সম্পর্ক ভাঙার জন্য তুমি দায়ী বা এটসেট্রা এটসেট্রা, সেই সময়তেও তুমি সম্পূর্ণভাবে মানে চুপ ছিলে এই ব্যাপারটা নিয়ে, কোনো কথা বলোনি, কাদা ছোড়াছুড়ি করবো। এবং সেই সময়তেও তোমার সেই সময় একটা গল্প সিনেমা রিলিজ করছিল এবং সেটা নিয়ে তুমি সেটার ইন্টারভিউ চলছিল, ইফ আই রিমেম্বার। সেখানে প্রত্যেকবার যখন এই কথাগুলো এসেছে তুমি খুব শান্ত পোলাইটলি, অনেস্টলি বলি, নিজের মাথাটাকে তো খারাপ করে লাভ নেই, রেগে গেলে নিজে রিঅ্যাক্ট করবো, নিজের শরীরের ক্ষতি হবে। আলটিমেটলি ক্ষতিটা কার হবে? যারা নিউজটা বানাচ্ছে তাদের, না আমার? যারা নিউজটা পড়ছে তাদের, না আমার? আমি দুটো কথা বলবো, ওরা চারটে কথা বলবে, আমি আরো 5টা কথা বলবো, আরো 10টা কথা বলবে। এই যে নোংরামোটা হবে, আমার জীবনটা নিয়ে যে নোংরামো করার অধিকারটা আমি নিজের হাতে তুলে দেবো, কেন দেবো? আমি তো কোনোদিন তাদের কাছ থেকে পারমিশন চাইনি আমি জীবনে কি করব, কি ওষুধ খাবো, কি খাবার খাবো, লাঞ্চে আমি চিকেন খাবো না, ফিশ খাবো না, ভেজ খাবো, আমি তো তাদেরকে জিজ্ঞেস করিনি। সুতরাং আমার জীবনের আর 5টা কি ঘটছে তাদেরকে আমি তো ওই রাইটটা দিতে পারি না। তারা এটা নিয়ে পাবলিক ফোরামে করছে, ওরা ও ইচ্ছে হয়েছে, বা 4জন মিলে বলছে, বলুক না। আমি যখনই ওর মধ্যে ঘি দেব তখন জিনিসটা আগুনের মতন ছড়াবে। আমার মনে হয় ওটা দরকার নেই, নিজেকে কন্ট্রোলে রাখাটা খুব দরকার। হ্যাঁ, সেই সময়টা এক একটা সময় মানুষ তো এক একটা সময় মনে হয় রিঅ্যাক্ট করে ফেলি, হয়তো 2-1টা জায়গায় করেওছি, কিন্তু লম্বা শ্বাস নাও, তারপরে ছাড়ো। এই তুমি বেশ সুন্দরভাবে কথাটা বললে, কিন্তু যে কোনো ঘটনাতেই আমরা দেখেছি, সেটা মানে এনিথিং, যে কোনো সম্পর্কের যদি কোনো জটিলতায় দেখা যায়, সেক্ষেত্রে আমরা খুব সহজে মেয়েটির দিকেই আঙুল তুলি। স্বস্তিকা মুখার্জি একবার একটা ইন্টারভিউতে বলেছিল, ওটা তো ইজি হয় না, ওটা তো ইজি হয়, কিন্তু তুমি জানো মেয়েরাই তোলে মেয়েদের দিকে আঙুল। হ্যাঁ, মোস্টলি সেই জন্যই তো কথায় আছে মেয়েরাই মেয়েদের শত্রু। এবার ঘটনাটা হলো অদ্ভুত, মেয়েরা মেয়েদের শত্রু ব্যাপারটা নয়। আমি বলছি না যে আমি মেয়ে বলে আপনি অন্ধভাবে আমাকে সাপোর্ট করো, ব্যাপারটা ওটা নয়। ব্যাপারটা হচ্ছে যে আদালতও যখন কথা শোনে তখন দুদিকের কথা শুনে ডিসাইড করে। রাইট রাইট। আর এখানে সেটা হয় না। এখানে সবাই জাস্ট একটা কিছু বললেই, তুমি কালকে মার্ডার করে চলে এসে তুমি বলো ক্যামেরার সামনে আমি তো করিনি, মেনে নেওয়া হবে তুমি করনি। এখন একদিকেরটা ভেবেই বিচারটা করা হয়। যাকে মার্ডার করা হলো তার ফ্যামিলি যদি এসে বলে না অ্যাকচুয়ালি মার্ডার করা হয়েছে, হয়তো বিশ্বাস নাও করতে পারে, বা 2 সেকেন্ডে শিফট করে যেতে পারে। তুমি জানো, আমি এখন যদি তোমার সম্পর্কে একটা কথা বলি, ওরা মেনে নেবে সবাই। তুমি যখন আবার একটা কথা বলবে, আবার ওই লোকগুলোই একটু আগে যে আমায় গালি দিচ্ছিল বা তোমায় গালি দিচ্ছিল, সেকেন্ডে চেঞ্জ হয়ে যাবে। এরকম ঘটনা তোমার আমার চোখের সামনেই হয়েছে, আমি নাম করব না, অফ ক্যামেরায় তোমায় আমি বলবো, বাট এরকম হয়েছে, 2 সেকেন্ডে দল চেঞ্জ হয়ে যায়। সো এইগুলোর কোন রকম ভ্যালু আছে? কি হবে সোশ্যাল ভ্যালিডেশন নিয়ে? আমার এই সোশ্যাল ভ্যালিডেশনের প্রয়োজন পড়ে না, সত্যি কথা। এবার সবার নেচার সমান নয়। তোমার হয়তো মনে হয় পাবলিক কি বলছে, আমার মনে হয় না পাবলিক কি বলছে এটা নিয়ে আমি ভাববো বলে। পাবলিকের ওপিনিয়ন আমার জীবনে ম্যাটার করে না। আমার কাজটা পাবলিক দেখছে, পাবলিক লাইফটা যদি পাবলিক দেখে সেটা আমার ভালো লাগবে, অডিয়েন্সের ভালোবাসা পেলে সবার ভালো লাগবে, কিন্তু সেটা কাজ দেখে বিচার করা হোক। তোমার বাড়িতে তুমি কি করছো আমি তো তোমায় জাজ করতে যাচ্ছি না। সুতরাং আমি কি করছি না করছি আমার মনে হয় এটা বিচার করার বিষয় তোমার কাছে। আমরা না অনেকটা গভীরে গেছিলাম, মানে ইন্দুটা তারপরে মনে হলো ইন্দুতে ফিরে আসা উচিত, কিন্তু এই ঘটনার সঙ্গে ইন্দু কিভাবে লিঙ্কড বলছি সেটা হলো, ইন্দুতেও কোথাও একটা পেট্রিয়ার্ককে দেখানো হয়েছে, যেখানে ইন্দুর শাশুড়ি কিন্তু এই মাইন্ডসেটের একজন। মানে এই সিজনে আরো বেশি করে সেটা বুঝতে পারা যাবে। বাবা কি বলে দিলাম, না তাহলে এখনো যখন 2025-এ দাঁড়িয়ে আমরা কথায় কথায় বলি যে মেয়েরা প্লেন চালাচ্ছে, রিসেন্টলি অপারেশন সিন্দুরের সময় আমরা যাদেরকে নিয়ে জয়ধ্বনি দিলাম তারা মহিলা, সেখান থেকে দাঁড়িয়ে এখনো দাঁড়িয়ে যখন বিভিন্ন বাড়িতে গিয়ে আনাচে কানাচে বলতে, সত্যি মেয়েদের ওপর অনেকটা দায় চলে আসে, দায়িত্ব চলে আসে,
অনেক কিছু চলে আসে শুধু মেয়েদের ওপর, তুমি মেয়ে, তোমাকে এটা করতে হবে, সেই জায়গাটা বা মেয়ে বলেই শুনতেও সহ্য করার জায়গাটা চলে আসে। সেটা কি কোথাও না কোথাও খারাপ লাগারও জায়গা, যেখানে তুমি সবসময় এতখানি ভোকাল, তুমি নিজে লয়ার স্টুডেন্ট, সবটা মিলিয়ে? আমার মনে হয় না আমি সবকিছুতে ভোকাল বলে, আমি নই। আমি আমার নিজের জীবনে উত্তর পাওয়া যায়। হ্যাঁ, আমি ভীষণ ওপিনিয়নেটেড একজন মানুষ, কিন্তু আমি সবসময় কথা বলি না এটা নিয়ে, কারণ আমার মনে হয় আমার যেটা মনে হবে আমি সেটাই করব। সুতরাং আমি এটা নিয়ে কথা বাড়িয়ে বা কথা বলার বা লোকজনের ওপিনিয়ন নেওয়ার প্রয়োজন নেই। আমাদের সোসাইটিটা এরকম, তুমি যেটা বললে যে মেয়ে বলে অনেক কিছু সত্যিই চাপিয়ে দেওয়া হয়, বাট ফরচুনেটলি আমি কোনোদিন এরকম পাইনি। আমি এরকমভাবে মানুষ হয়েছি, আমার রাইটস আমি করতে পারি। যে জায়গাগুলো এখনো করতে মানে এই জিনিসগুলো হয়, আশা আছে কোনোদিন পাল্টাবে। যেটা বলছিলাম যে পেট্রিয়ার্কাল, তুমি যেটা বললে পেট্রিয়ার্কি, এই পেট্রিয়ার্কির শিকার মেয়েরা ডেফিনেটলি, আর মেয়েরাই কিন্তু আরো বেশি, তুমি যেটা বললে না শাশুড়ি একজন, মেয়েরাই বেশি কি বলবো এই পেট্রিয়ার্কিটাকে সামনে নিয়ে যেতে আর এগিয়ে নিয়ে যেতে হেল্প করে। তো আমি অনেস্টলি একটা কথা বলি, কোনো এক্সট্রিমই না ভালো না, পুরুষতন্ত্র বা নারীতন্ত্র বা মহিলাতন্ত্র কোনো এক্সট্রিমই না ভালো না। আমাদের একটু যদি ব্যালেন্সড হই তাহলে একটু বেটার হবে বোধ হয়। আমার এইটুকু তন্ত্রের মন্ত্র থেকে একটুখানি বেরোতে হবে। হ্যাঁ, মানে এই শুধু পুরুষরা ক্ষমতা নিয়ে নিল, শুধু নারী, দুটো ক্ষমতায়নটাই অন্যভাবে। হ্যাঁ, একটু যদি আমাদের লাইফটা একটু ব্যালেন্সড হয় তাহলে খুব ভালো হয়। আমরা এখানে মানে এত বেশি এইসবের মধ্যে ঢুকে যাচ্ছি, আমাদেরকে বলা হচ্ছে তাড়াতাড়ি জিওপলিটিক্যাল কথা হবে, এরপরে আমরা জিওপলিটিক্যাল জায়গায়, এরপর দেশ কিভাবে চালাবো ওটা নিয়ে একটা প্রশ্ন করবে শ্রীতমা, তার থেকে আমরা ইন্দুতে চলে আসি। বাবা আপনারা একটু শেষ করতেই হবে তো। ইন্দু, হ্যাঁ, ইন্দু 27 তারিখে পঞ্চমীর দিন ইন্দু 3 আসছে। আপনারা চিৎকার করে গলা ফাটিয়ে দিয়েছেন, প্রচুর মনে মনে গালাগাল করেছেন আমাদেরকে, কবে আসবে কবে আসবে কবে আসবে, রহস্য কবে শেষ হবে, রহস্য শেষের পালা এবার এসে গেছে। রিলিজ করছে ইন্দু 3 পঞ্চমীর দিন, দেখে নেবেন প্লিজ। আর সঙ্গে পুজোও খুব ভালো কাটান, খাওয়া দাওয়া করুন, ঘুরুন টুরুন করে এসে রাত্রিবেলা ইন্দু দেখে নেবেন, বাড়িতে জানাবেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।